আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট। পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। 2025-26 অর্থ বছরের বাজেট উচ্চাভিলাষী বলে মনে করছে উন্নয়ন সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির গবেষকরা বলছেন, বাজেটের রাজস্ব প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি কমানোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা বাস্তবায়নযোগ্য নয়। সকালে রাজধানীর গুলশানে সিপিডি বাজেট সংলাপে মূল প্রবন্ধে সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, মধ্যপ্রাচ্য কেন্দ্রিক যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম বৃদ্ধি পেতে পারে, এর ফলে মূল্যস্ফীতি আরও বেড়ে যেতে পারে। বাজেট ঘাটতি হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে ডক্টর ফাহমিদা বলেন, বাজেটের ঘাটতি দূর করতে মৌলিক কিছু সংস্কার দরকার, বিশেষ করে কাঠামোগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন। বাজেটের স্বচ্ছতা আনতে মধ্যবর্তী রিভিউ এবং সংশোধন করারও পরামর্শ দেওয়া হয়। এই বাজেটে কর জালে থাকা অপেক্ষাকৃত কম আয়ের মানুষের উপর করের বোঝা বাড়বে বলেও মনে করেন ডক্টর ফাহমিদা। ট্রেন্ডটা থাকে সেটা হচ্ছে যে আপনার অবকাঠামো নির্মাণের দিকে। অবকাঠামো দরকার, যন্ত্রপাতি দরকার, বিল্ডিং দরকার, কিন্তু সব সেখানে মানব সম্পদের উন্নয়ন, পর্যাপ্ত শিক্ষক, তাদের যোগ্যতা সম্পন্ন শিক্ষক, ক্লাসরুম ফেসিলিটি, এই সমস্ত জায়গায় বিনিয়োগ কম হয়ে থাকে। স্বাস্থ্যের ক্ষেত্রে সেখানেও কিন্তু জিডিপির 1% কম, এবং এই বছরে সেটা জিডিপির 0.6%। গত বছরে যেটা ছিল তার চাইতেও কম। রাজধানীর গুলশানে সিপিডির বাজেট সংলাপে কথা বলছেন সংস্থাটির সম্মানীয় ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। I received the microphone. I represent a daily English newspaper, the Asian Age, and my name is Mahfouz. Well, I have one question and one small piece of observation. My question is, we came to know and we also saw in newspapers that a white paper was published and it was handed over to the chief advisor of the interim government. The white paper, it focused on the anomalies and the corruption that paralyzed the country's financial administration and banking system during the last 15 years. And the white paper also contained some findings and recommendation. Okay, so my question is, since I'm not an economist and I'm not from economics background either, my question is, to what extent this year's budget has taken into account the recommendation and findings presented in the white paper? This is my question. And another thing is, we have seen, some big revolutions in some of the countries, like Cuban Revolution, like French Revolution, Bolshevik Revolution in Russia, and Chinese Cultural Revolution. And after those revolutions, we read in different literary masterpieces also, movies that a lot of violence, vengeance broke out after the revolution took place. Like in France, it took around 82 years to make everything normal. In Russia, after the Bolshevik Revolution, a civil war broke out, which continued for 4 years. So, God forbid, the political government which is going to be elected to the next polls, whether we are prepared, and the government which is right now in power, and the government which will be coming to power after several months or within a year, whether we are prepared for, because there's a saying, hope for the best, prepare for the worst. Thank you very much. Thank you very much for that cautionary note. আর কে আছেন পিছনে? হ্যাঁ, দেন ওখানে দেন। জি, ধন্যবাদ। সিপিডি কে ধন্যবাদ। আমার নাম শাকিল আক্তার চৌধুরী, আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ লেবার ফেডারেশন, এবং আমি শ্রম সংস্কার কমিশনে কাজ করেছি। অনেকেই আমরা বলেছি বাজেটের কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পর্কে। আমি একটু ভিন্ন দিকে যাচ্ছি। আমি যাচ্ছি বাজেট তৈরি করার বা প্রণয়ন করার যে কোয়ালিটি, সেই দিকে আমি একটু যাব। 2021 সালের পর গেল বছর বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা হয়েছে সুইস ব্যাংকগুলোতে। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদন অনুযায়ী 2023 সালের তুলনায় দেশে গণঅভ্যুত্থানের বছর 2024-এ বাংলাদেশিদের জমার পরিমাণ বেড়েছে প্রায় 3000%। বিশেষজ্ঞরা বলছেন, দেশ থেকে টাকা পাচার ঠেকাতে সরকারের কঠোর নজরদারির পাশাপাশি প্রয়োজন সংশ্লিষ্ট রাষ্ট্রের সাথে চুক্তি।
এক সময় সারা বিশ্বের অর্থ জমাদানে বিশ্বস্ত হিসেবে নাম ডাকছিল সুইজারল্যান্ডের ব্যাংকগুলো। দেশটির কেন্দ্রীয় ব্যাংক থেকে আমানতের তথ্য না জানানোয় ধারণা করা হয় বিভিন্ন দেশের অবৈধ অর্থ জমা হতো সেখানে। তবে গেল কয়েক বছরে আন্তর্জাতিক নানা চুক্তির কারণে এখন সুইজারল্যান্ড বিভিন্ন দেশের সরকারের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ করে। সুইস ন্যাশনাল ব্যাংকের 2024 সালের প্রতিবেদনে দেখা গেছে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ এক বছরের ব্যবধানে বেড়েছে ৩,২৪৬ গুণ। যেখানে 2023 সালে বাংলাদেশিদের জমা ছিল মাত্র 264 কোটি টাকা, সেখানে গণ অভ্যুত্থানের বছর 2024-এ জমার পরিমাণ ছাড়িয়েছে 8,500 কোটি টাকা। সুইস ব্যাংকগুলোতে এ যাবৎ বাংলাদেশিদের সবচেয়ে বেশি অর্থ জমা পড়ে 2021 সালে প্রায় 13,000 কোটি টাকা। 80% টাকা পাচার হয় বাণিজ্যের আড়ালে। বাণিজ্যের আড়ালে যে টাকা পাচারটা, সেই টাকা পাচারটা কিন্তু সবসময় চলমান থাকে। এটাকে কিন্তু আপনি শূন্য করতে পারবেন না, এটা কিন্তু চলমান থাকবে, এটাকে মিনিমাইজেশন করতে পারবেন। 2023 সালে খুব সম্ভবত এই অর্থগুলো হয়তো মানে বড় একটা অংশ হয়তো নির্বাচনের কাজে ব্যবহার করা হয়ে থাকতে পারে, যেগুলো আবার হয়তো 24 সালে নতুন করে ফেরত নিয়ে যাওয়া হতে পারে। উচ্চ পর্যায়ের পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট রাষ্ট্রের সাথে চুক্তি ছাড়া অর্থ পাচার ঠেকানো ও ফেরত আনা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা। জুলাই আগস্টের পরে এই অল্প সময়ের ভিতরে কিন্তু ব্যাংকগুলোকে নতুন করে মানে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা সেটা সম্ভব হয়নি। এই সময়ের ভিতরে হয়তো অনেকেই অর্থ নিয়ে গেছেন। দ্বিপক্ষীয় আইনগত সহযোগিতা চুক্তি যদি সুইজারল্যান্ডের সাথে করা সম্ভব হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এই আমানত যেগুলো আসলে অবৈধ উপায়ে গেছে বা অর্থ পাচার হয়েছে সেগুলা ফেরত নিয়ে আসা সম্ভব। বাণিজ্যের আড়ালে টাকা পাচার এটা তো টেকনিক্যাল ইস্যু। এই টেকনিক্যাল ইস্যু মিনিমাইজ করা এত সহজ কাজ না, এটা একদিনের কাজ না, এটা টেকনোলজিক্যাল ডেভেলপমেন্টও দরকার এবং সেন্ট্রাল ব্যাংকের তো মনিটরিং থাকতেই হবে। বিশেষজ্ঞদের ধারণা, অর্থ পাচারের অনেক গন্তব্যই সরকারের এখনো অজানা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের 5 ব্যাংক একীভূতকরণে নিজেদের রাখতে চায় না এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক পিএলসি। তাদের দাবি, কোন মানদণ্ডের ভিত্তিতে তাদের খেলাপি ঋণে ডুবন্ত ব্যাংকগুলোর সাথে একীভূত করা হচ্ছে তা জানানো হয়নি। এদিকে ব্যাংকগুলোকে জোর করে একীভূত না করার পরামর্শ বিশেষজ্ঞদের। এতে ব্যাংক খাতের সংকট হিতে বিপরীত হতে পারে বলেও জানান তারা। মিনা ফেরদৌসের প্রতিবেদন। দেড় দশকে আওয়ামী শাসনে দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় আঘাত ছিল ব্যাংকিং খাতে। কেন্দ্রীয় ব্যাংকের হিসেবে বিদেশে পাচার হওয়া বিপুল অর্থের বড় অংশই ব্যাংক থেকে লুট করা, যে কারণে 90%-এর উপর খেলাপি ঋণে জর্জরিত ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। তুলনামূলক কম খেলাপি ঋণ সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংকের। তবে খেলাপি ঋণে জর্জরিত থাকা ব্যাংকগুলোর সাথে কোন মানদণ্ডের ভিত্তিতে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংকটিকে একীভূত করা হচ্ছে তা জানে না প্রতিষ্ঠানটি। তাদের দাবি, গেল সেপ্টেম্বর থেকে চলতি মে পর্যন্ত ব্যাংকটির ব্যবসায়িক অবস্থান অন্য 4 ব্যাংকের যোগফলের চেয়ে বেশি। আমাদের লাস্ট ইয়ারের 24 সালের হিসাব বাকি 4টা ব্যাংকের যোগফলের থেকে 20% বেশি আছে। এই বছরের 5 মাস প্রতি মে পর্যন্ত হিসাব করেন, তা তো আমরা 40-45% বেশি আছে। কোন গ্রাউন্ডে আমাদেরকে একত্রিত করার কথা বললেন, আমরা আসলে এটা বুঝতে পারতেছি না। আমরা এটা কোনো অবস্থাতে চাই না এক্সিম ব্যাংকটা তাদের সাথে মার্জ করুক। ব্যাংক খাত বিশেষজ্ঞরা বলছেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর সরকারিকরণ এই খাতে রাষ্ট্রের ভর্তুকি আরো বাড়াবে, ব্যাংক খাতের সংকটও উস্কে যেতে পারে। প্রফিট করবে, ডিভিডেন্ড নিবে, আর সে যখন প্রবলেমে পড়বে তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব সেন্ট্রাল ব্যাংকের বা গভর্নমেন্টের। এটা একটা কথা হইল না। মার্জার হচ্ছে একটা ভলান্টারি প্রসেস, এটা আসলে জোর করে করা যায় না। আইনে আপনার যাই বলা থাকুক না কেন, গভর্নমেন্টের টাকা দিয়ে তারপরে ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে আবার এটাকে টার্ন অন করবেন, তার মানে এটা আরেকটা প্রবলেম আপনি ক্রিয়েট করবেন। যেই প্রবলেমগুলো আছে, মূলধন ঘাটতি আছে, লিকুইডিটি শর্টফল আছে, এইগুলা একটা সার্টেন পিরিয়ডের মধ্যে কিভাবে অ্যাড্রেস করবে। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট ওটাকে দেখবে যে তাদের রেজলিউশন প্ল্যানটা বাস্তবায়নযোগ্য কিনা, ওনারা যা বলছেন করবেন সেটা করতে পারবেন কিনা। আর যদি তারা মনে করে যে এই ব্যাংকের অবস্থা এতই খারাপ যে ওনারা নিজেরা এটাকে ঠিক করতে পারবেন না, যেভাবে আছে এটা ওভাবে রাখা যাবে না, সেটা বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত রেগুলেটরি প্রতিষ্ঠান হিসাবে, তারপরে ওনারা অন্য পথে যেতে পারে। নিজ সক্ষমতায় ঘুরে দাঁড়াতে পারলে কোনো ব্যাংকেই একীভূত না করার পরামর্শ বিশেষজ্ঞদের। মিনা ফেরদৌস, নিউজ 24, ঢাকা। রাজধানীর সেনা প্রাঙ্গণ মিলনায়তনে ষষ্ঠবারের মতো আয়োজিত বিজনেস প্রসেস আউটসোর্সিং বিপিও সামিটের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। সরাসরি চলে যাচ্ছে সেখানে। The first is the workforce, and I think you have all eloquently mentioned that skilling
upskilling, training of your human resource is a primary issue for BPO business and all IT-related businesses. So there the investment has to come. We have decided to invest 5% of GDP on education. 5%. Quite high, I know. But if you truly believe that human resource should be improved and get the benefit of demographic dividend, there is no alternative to investment in education and health, of course. And in this 5% of GDP investment, a lot will go into scaling and upscaling and training. And IT-related business is one. Bearing in mind that the kind of employment it will create, it will bring in the foreign currency. We have actually announced that we will create 10 million jobs in 18 months. 10 million jobs in 18 months. And IT sector is one of our priorities here. We have, I think, huge educated, unemployed people in Bangladesh, youth. দর্শক, বিপিও সামিটের দ্বিতীয় দিনের আয়োজনে সরাসরি যুক্ত ছিলাম। সেখানে চলে যাব আমাদের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে। আজকের সংবাদ বিশ্লেষণের বিষয় ব্যাংক খাত সংস্কারের মাপকাঠি এবং বাজেট। অতিথি হিসেবে আমাদের সাথে দুজন যুক্ত হচ্ছেন আজ। এক্সিম ব্যাংক পিএলসির চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন এবং অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সাল। আমরা দুজনকে স্বাগত জানাতে চাই আজকের বিজনেস আওয়ারে। জনাব নজরুল ইসলাম, আশা করি আপনি আমাদের শুনতে পাচ্ছেন। আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, আমরা প্রতিবেদনে যেভাবে বিষয়গুলো দেখলাম যে আপনাদের বিভিন্ন ধরনের যুক্তি রয়েছে, আপনাদের যৌক্তিক যে কথাগুলো রয়েছে সেগুলো আপনারা জানিয়েছেন, কিন্তু মূল প্রশ্নটি হচ্ছে আসলে কি ধরনের মাপকাঠি বাংলাদেশের আর্থিক বা ব্যাংকিং খাতের প্রেক্ষিতে প্রয়োজন ব্যাংক একীভূতকরণে, আপনার কি মনে হয়? জি সালাম, আপনি যেটা বলেছেন সেটা আসলে কোন যুক্তিসঙ্গতভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে ব্যাংকগুলিকে একত্রীভূত করা প্রয়োজন, সেটা অ্যাকচুয়ালি আমি মানদণ্ড খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট। হতে পারে যে সমস্ত ব্যাংকের টোটাল লিকুইডিটি নাই, টাকা নাই, তাদের ব্যবসা খুব খারাপ, তাদেরকে চিন্তা করা যেতে পারে, তাদের সাথে আলাপ করে তাদেরকে একীভূত করা। বাট আমাদের যে এক্সিম ব্যাংকে আমাদের টোটাল আপনার ডিপোজিট, টোটাল লাস্ট ইয়ার 2024-এ আমাদের ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, রেমিটেন্স, অল টুগেদার আমরা বাকি ব্যাংকগুলির থেকে বেশি আছি। অল টুগেদার বাকি ব্যাংকগুলি যা, তার থেকেও আমরা প্রায় 15% বেশি আছি। বাট কোন পরিপ্রেক্ষিতে এটা চিন্তা করছেন গভর্নর সাহেব এবং আলাদা সংশ্লিষ্ট সকলে, এটা আসলে আমরা বুঝে উঠতে পারছি না। তো আমরা ওনাদেরকে পাঠাচ্ছি আমাদের টোটাল স্টেটমেন্ট, আমাদের টোটাল ডিপোজিট কত, আমাদের টোটাল ক্লায়েন্ট সংখ্যা কত, আমাদের ইম্পোর্ট কত, আমাদের এক্সপোর্ট কত। আমরা আপনারা দেখেছেন গত এতগুলি বছরে যে একটা মাফিয়ারা বিভিন্ন ব্যাংক থেকে টাকা নিয়ে গেছেন, তাদের পরিমাণটা কত, এবং এই যে 15 বছরে আপনি টাকাটা নিয়ে গেলেন, লাস্টের দিকে এসে বেশি নিয়ে গেলেন, সেটা তো একদিন দুই দিনে কোনো ব্যাংক ঠিক করতে পারবে না, 1 মাস 2 মাস, তারা হয়তো ম্যাক্সিমাম 2 থেকে 3 বছর লাগবে ঠিক হতে। কারো অনেকের কিন্তু মোটেও পারবে না, যাদের 95%, 96% মানে ক্লাসিফিকেশন চলে গেছে, তার মানে তারা অনেক বেশি হয়ে গেছে। কোনো একটা ব্যাংকের হয়তো মনে করেন ফর এক্সাম্পল 30-40 হাজার কোটি টাকা ডিপোজিট ছিল, তারা 50 হাজার কোটি লোন দিয়ে ফেলেছে। তা কোথেকে লোন দেবে? তারা ওই বাংলাদেশ ব্যাংকে যে হেল্প করেছিল সেই টাকাটা তারা লোন দিয়ে ফেলেছে। বাট আমরা এক্সিম ব্যাংক গত আগস্ট থেকে এই পর্যন্ত একজন লোককে 1 টাকা লোন দেই নেই, কারণ আমরা আগে নিজেদেরকে গুছানোর জন্য, নিজেদেরকে সেলফ সাফিসিয়েন্ট করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা অনেক অনেক বেশি ডেভেলপ করে ফেলছি। আমাদের ইম্পোর্টার পরিমাণ, যেমন ইম্পোর্টার আছে প্রচুর, এক্সপোর্টার আছে প্রচুর, এবং আমাদের ভলিউম অনেক বেশি। গত বছর আমরা ইম্পোর্ট এক্সপোর্ট করেছি অ্যাবাউট 48-49,000 crore। সো এখান থেকে বোঝা যায়, যেমন কোনো একটা ব্যাংক, তারাও করেছে, ইউনিয়ন ব্যাংক করেছে 1100 কোটি টাকা,
আপনার ফার্স্ট সিকিউরিটি করেছে, ইউনিয়ন করেছে 1100 কোটি, ফার্স্ট সিকিউরিটি হচ্ছে 1200 কোটি সারা বছরে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। তো কোথায় আপনার 50,000 crore, কোথায় 1100-1200 কোটি? তো এই সমস্ত ব্যাংকে এটার সাথে এখন খারাপ ব্যাংকগুলি যদি ভালো ব্যাংকের সাথে মিলে, ভালো ব্যাংকটাও নষ্ট হয়ে যাবে। আর মাননীয় গভর্নর সাহেব যেটা বললেন, আমি ওনার প্রতি যথেষ্ট সম্মান শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি যে আমাদের দেশে কিন্তু কোনো একটা আপনার আপনার সরকারি ব্যাংক কিন্তু সার্ভাইভ করতে পারছে না। এখন গভর্নমেন্ট থেকে প্রচুর টাকা দিচ্ছে, আপনার সোনালী, অগ্নি, জনতা, রূপালী, আপনার এই বেসিক ব্যাংক, কমার্স ব্যাংক, এরা কি কেউ ভালো আছে? কেউ কি সুস্থ আছে? কারো কি ক্যাপিটাল আছে? সব বাংলাদেশ ব্যাংক থেকে, বাংলাদেশ সরকার থেকে বিভিন্নভাবে তাদেরকে পুনরুদ্ধার দিয়ে দিয়ে চালাচ্ছে, যেহেতু এগুলি সরকারি চালাতে হবে। তো একটা সরকারি ব্যাংক, আমরা আপনার ব্যাংকের কথাগুলো শুনলাম, আপনাদের প্রতিবেদনেও দেখেছি এবং আপনিও আরো কিছু কথা যুক্ত করলেন। মূল বিষয়টি হচ্ছে যে নজরুল ইসলাম স্বপন, আপনি বলছিলেন যে বড় ধরনের খেলাপি ঋণের কথা বলছেন। আসলে এই যে ঋণগুলো যখন দেওয়া হয়, সেখানে যেই ধরনের আপনার পর্যবেক্ষণ বা পরীক্ষণের যে বিষয়গুলো রয়েছে, সেগুলো ব্যাংকিং নীতি অনুযায়ী আসলে কতখানি পরিপালন করা হয়? আপনার ব্যাংক তো বটেই, অন্যান্য ব্যাংকগুলো যারা বড় ধরনের খেলাপি হয়ে গেছে বা দুর্বল হয়ে গেছে, তারা আসলে কেন পারেনি? যে ব্যাংক, যে পার্টির, এটা একটা ফরম্যাট আছে কিভাবে কোন পার্টিকে কতটুকু লোন দেওয়া যাবে, কি কি খাতে লোন দেওয়া যাবে, সেই লোনটা কিভাবে রিটার্ন হবে, সেগুলি বিচার বিশ্লেষণ না করে যখন আপনার নিয়ম বহির্ভূতভাবে করা হয়, তখনই সেই পার্টিগুলি ক্লাসিফিকেশন পড়ে যাবেই, পড়ে গেছো। এবং তাই দেখা গেল আজকে। যদি নিয়ম মেনে করা হতো, তাদের কি ব্যবসা আছে, কতটুকু ব্যবসা করবে, কতটুকু রিটার্ন করবে, তার রিটার্ন কি হবে, যদি করতো, ওই সমস্ত একটা পার্টিও কিন্তু আপনার খেলাপি হয় না। যদি কেউ আল্লাহ মাফ করুক মারা না যায়, একজন লোক মারা গেল হঠাৎ করে, তখন তার তো প্রবলেম হবেই, কারণ সেকেন্ড লাইন যদি এরকম স্ট্রং না থাকে। জি, জনাব নজরুল ইসলাম, আপনি আমাদের সাথে থাকবেন। আমরা একটা অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সাল আপনার কাছে যেতে চাই। আপনি এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের কথা শুনলেন। ব্যাংক একীভূতকরণের যে প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে রয়েছে, তার বিপক্ষে তারাও বলছেন তাদের কাছে বেশ কিছু যৌক্তিক কাগজপত্র বা প্রমাণপত্র রয়েছে। আমার প্রশ্নটি হচ্ছে, ডক্টর সাইম আমির ফয়সাল, আপনি আরও একটি প্রতিবেদন দেখেছেন, ব্যাংক খাত সংস্কারের যে কার্যক্রম চলমান রয়েছে, এই চলমান সময়ের মধ্যেই 2024 সালে কিন্তু বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্রায় 3000% অর্থ চলে গেছে বা জমাদান হয়েছে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে। তাহলে কি ব্যাংক খাতের যে সংস্কার কার্যক্রম, এটি কি কিছুটা প্রশ্নের মুখে, নাকি আপনি মনে করেন যে এই অর্থগুলো আসলে 24-এর জুন জুলাইয়ের মধ্যে চলে গেছে? কোন বিষয়? জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমাদের সম্মানিত সহযোগী আমার সালাম এবং দর্শক শ্রোতা যারা সংযুক্ত হয়েছেন সকলের বিরুদ্ধে আমার শুভেচ্ছা। আমরা জানি যে অগস্টের 5 তারিখে পট পরিবর্তনের পরে আমরা দেখেছি একটি অস্বাভাবিক, একটি অস্থিতিশীল, এবং আমি মনে করি বাংলাদেশের ব্যাংকিং এবং আর্থিক খাত এত বড় একটি পট পরিবর্তনের পরেও কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের যারা নীতি নির্ধারণী পর্যায়ে যারা ছিল, আমি মনে করি তারা একটি গ্রহণযোগ্য পদক্ষেপ নিয়েছে, যে অন্তত পক্ষে এখন থেকে নতুন যে ঋণ বরাদ্দ করা হবে সেখানে কোনো ধরনের যাতে জালিয়াতি যাতে না থাকে, ভবিষ্যতে যত ধরনের বাণিজ্যের আড়ালে যে পরিমাণ অর্থ পাচার হয়েছিল, বিশেষ করে বিশ্বায়িত কিন্তু ভাবে ব্যাংকিং খাতে কিন্তু এই মূলত পাচারটি কিন্তু সরাসরি ব্যাংকিং খাতের মাধ্যমে কিন্তু হয়েছে। এখন আমার যে প্রশ্নটা হচ্ছে, আপনি বাংলাদেশে জানেন যে বিগত 10 থেকে 15 বছর আমরা দেখেছি, আর বিশেষ করে বিগত 7-8টি অর্থ বছরে আমরা একদম সরাসরি আমরা দেখতে পেয়েছি যে 2 লাখ 3 লাখ কোটি টাকা কিন্তু সরাসরি একদম ব্যক্তি বিশেষের মাধ্যমে কয়েকটি প্রতিষ্ঠানে কিন্তু সরাসরি কিন্তু দেশের ফর্মাল ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে কিন্তু বিদেশে কিন্তু নিয়ে গিয়েছে। এখন আপনি সিঙ্গাপুর থেকে যদি আপনি সুইস ব্যাংকে পাঠান, বা সুইস ব্যাংকের থেকে যদি আপনি সিঙ্গাপুরে আবার পাঠান, সেখানে ডিপোজিটের রেশিও কিরকম থাকলো, আর এটাকে আগে হলো না পরে হলো, সেটা কিন্তু বিচার বিশ্লেষণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং। আমরা অন্তত পক্ষে দেখতে পেয়েছি যে বিগত 10 মাসে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নেওয়ার পরে 10 মাসে কিন্তু আমরা আসলে সত্যিকার অর্থে অন্তত পক্ষে ব্যাংকিং খাতে কিন্তু সে পরিমাণে কিন্তু আমরা দুর্নীতি কিন্তু আমরা প্রকট পরিমাণ কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু তারপরেও এটিও উল্লেখযোগ্য যে বাংলাদেশে আপনার বর্তমানে সুদের হারের ব্যাপক বৃদ্ধির কারণে কিন্তু অনেক বিনিয়োগকারী
কিন্তু বাংলাদেশের থেকে কিন্তু অনুৎসাহিত কিন্তু হচ্ছে, নতুন বিনিয়োগ কিন্তু বাংলাদেশে আসছে না। এবং বর্তমানে যে আপনার লেন্ডিং রেট যেটা 14-15%, অনেকগুলো ব্যাংকিং কেসে আমরা দেখতে পাচ্ছি যে 16% সুদের হারের মাধ্যমে অনেক ব্যবসা কিন্তু আসলে এখানে সম্প্রসারিত দূরের কথা, নতুন বিনিয়োগ কিন্তু বাংলাদেশে কিন্তু সংযুক্ত হচ্ছে না। তো অবশ্যই যারা অর্থ পাচারকারী, অবশ্যই তাদের একটি নিয়োগ থাকবে যে ব্যাংকিং সেক্টরে কি করে অপব্যবহার করে আপনার ওভার ইনভয়েসিং এর মাধ্যমে, এক্সপোর্ট ইম্পোর্টের মাধ্যমে কি করে বেশি অর্থ বিদেশে পাচার করা যায়, সেটা তো অবশ্যই তাদের সদিচ্ছা একটা থাকতেই পারে। কিন্তু আমাদের যে দায়িত্ব থাকবে সেটা হচ্ছে আমাদের ভবিষ্যতে আমানতকারীর অর্থ কি করে এবং কোন কোন শিল্প গোষ্ঠীর কাছে সরাসরি হস্তান্তর করা হচ্ছে ব্যবসা বাণিজ্যের কারণে, সেটা আমি মনে করি ভবিষ্যতে বাংলাদেশের ব্যাংকিং খাত সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকার যাতে এই জিনিসটা যাতে অন্তত পক্ষে করে যায়। আমি একজন যদি বিনিয়োগকারী হয়ে থাকে, আমার 10 লাখ 15 লাখ টাকা কোন কোন শিল্প গোষ্ঠীর কাছে বরাদ্দ করা হচ্ছে সেটা কিন্তু জানার দায়ভার কিন্তু আমার কিন্তু রয়েছে। এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আমরা সরাসরি স্মারকলিপি দিয়েছি, আমরা প্রেস কনফারেন্স করে আমরা জানিয়েছি যে অতীতের যে ম্যাল প্র্যাকটিস গুলা আজকে হয়তো 10 মাসে সেই প্র্যাকটিস গুলো হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে 5 বছরে যে হবে না সেটার জন্য একটা নীতিমালা যদি আপনি প্রণয়ন করে না যান, তাহলে অতীতের মিস্টেক কিন্তু আবারও কিন্তু এখনো কিন্তু আমরা দেখবো যে ভবিষ্যতে যারাই নির্বাচিত সরকার হয়ে আসবে না কেন, এই ভুলগুলো কিন্তু আপনার পর্যায়ক্রমে কিন্তু বৃদ্ধি পেতে থাকবে। তো আমার আশঙ্কাটা হচ্ছে এবং আমার প্রস্তাবনাটা হচ্ছে এই জায়গায় যদি আমরা একটি সঠিক একটি সংশোধনমূলক একটি নীতিমালা আমরা যদি প্রণয়ন না করি, যে ওপেন সোর্স অ্যাকাউন্টিং এর মাধ্যমে যদি একদম সুস্পষ্ট ভাবে দেখতে পারি যে আমার এক্স ব্যাংকের আপনার 10,000 কোটি টাকার ডিপোজিট রয়েছে, ওরা ডিপোজিটররা অন্তত পক্ষে জানতে হবে তাদের আমানতকৃত অর্থ কার কার কাছে, কোন কোন শিল্প গোষ্ঠীর কাছে আপনার বরাদ্দ করা হচ্ছে, যাতে করে ওপেন সোর্স অ্যাকাউন্টিং এর মাধ্যমে আমি মনে করি যে আরো ব্যাপক এখানে অ্যাকাউন্টেবিলিটি আনা সম্ভব। আপনি জানেন যে বাংলাদেশে আপনার 10-12টা ব্যাংক, আসলে এগুলা কি সত্যিকার অর্থে ব্যাংক বলা যায় নাকি? আপনি দেখবেন যে ব্যাংকের 5,000 কোটি টাকা ডিপোজিট ছিল, সেখানে দেখা গেল যে প্রায় 4,500 কোটি টাকা কিন্তু ঋণ কিন্তু আজকে দেখা গেল যে নন পারফর্মিং লোনের কাতারে এসে পৌঁছে গেছে। আমাদের সমগ্র ব্যাংকিং খাতে 16,50,000 কোটি টাকার ভিতরে এখন বলা হচ্ছে আনুষ্ঠানিকভাবে যে 4,52,000 কোটি টাকা মন্দা ঋণ। কিন্তু ডিস্ট্রেস লোন দেখলে কিন্তু সত্যিকার অর্থে যদি আসলে সত্যিকার অর্থে যদি টোটাল ইলাস্ট্রেশনটা যদি আমরা বিচার বিশ্লেষণ করি, আমরা কিন্তু কিছুদিনের মধ্যে আমরা দেখতে পারবো যে 6.5 লাখ কোটি টাকা থেকে কিন্তু অন্তত পক্ষে 8 লক্ষ কোটি টাকা নন পারফর্মিং লোনে যাবে। অর্থাৎ অলমোস্ট 40-50% আমাদের টোটাল ডিপোজিটের লোন কিন্তু দেখা যাবে যে নন পারফর্মিং। এমন একটি অস্বাভাবিক বাস্তবতা আসলে যখন আপনি একীভূতকরণের কথা আপনি প্রস্তাব দিচ্ছেন, এটা তো আসলে সত্যিকার অর্থে হাস্যকরী। এবং আমাদের সম্মানিত সমালোচক যে কথাটি বলেছে এটার সাথে আমি একদমই একমত। আপনি মার্জার প্রসেসটা এটা অ্যাবসলিউটলি ভলান্টারি একটি প্রসেস হতে হবে। একটা পচা আমের সাথে যদি একটা ভালো আম রাখেন, সে ভালো আমটা কিন্তু পচে যাবে। তো তেমনি ভাবে যেই প্রতিষ্ঠানের আসলে ব্যালেন্স শিটের ভিতর আসলে কিছুই নেই, নামকা অবস্থায় খালি কঙ্কালটা রয়েছে কিন্তু কোনো মাংস নাই, কোনো দেহ নাই, সেই ব্যাংকের সাথে যদি একটি ভালো ব্যাংকের সাথে যদি আপনি সংযোজন করেন, আমি মনে করি যে অন্যান্য যে ভালো ব্যাংকগুলো আছে। ডক্টর সাইম আমির ফয়সাল, আপনার বক্তব্য শুনলাম। তাহলে ব্যাংক খাত সংস্কারের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সামগ্রিকভাবে সেই পদক্ষেপে এবং ওই পদক্ষেপের একটি অংশ হচ্ছে একীভূতকরণের প্রচেষ্টা, এইখানে আসলে নতুন করে সরকারকে ভাবতে হবে কিনা? কেননা দুর্বল ব্যাংকগুলোকে সরকার যেই ঋণ দিয়েছিল সেই টাকা কিন্তু দুর্বল ব্যাংকগুলো এখনো শোধ করতে পারেনি, কিন্তু আপনি বলছেন যে ভালো ব্যাংক যদি কেউ থাকে তার ক্ষেত্রে ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতে হবে। আপনি কি মনে করেন নতুন করে ভাবার অবকাশ আছে? আমি মনে করি যে মার্জারের মাধ্যমে কোনো সমাধান হবে না, এবং আমি মনে করি অনেক ব্যাংক যেগুলা আজকে বাংলাদেশে আমি মনে করি যে ব্যালেন্স শিট অন্তত পক্ষে দেখা যায় যে 20 বা 25% এর নিচে নন পারফর্মিং লোন আছে, বা এমন ব্যাংক আছে যাদের 10% এর নিচে যাদের নন পারফর্মিং লোন আছে। এদের উপরে যদি আপনি এত বড় একটি বোঝা যদি চাপিয়ে দেন, এবং যেই দায়টা কিন্তু আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ ব্যাংকেরই ভুল ছিল, যে এই তদারকি গুলো যদি আগে 10-15 বছর থেকে যদি সরাসরি আমরা আমানতকারীর কাছে যদি আমরা অডিট রিপোর্ট করে যদি আমরা পৌঁছে দিতে পারতাম, এরকম ধরনের ভয়ঙ্কর বিভৎস আপনার দুর্নীতি কিন্তু হতো না বাংলাদেশে। তো বাংলাদেশ ব্যাংকের অবশ্যই আমি জানি বর্তমানে যে বাংলাদেশের গভর্নর যে বর্তমানে রয়েছেন তিনি অবশ্যই অতীতের যে ম্যাল প্র্যাকটিস হয়েছিল এটার সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট না, কিন্তু দায়টা কিন্তু শেষমেশ কিন্তু বাংলাদেশ ব্যাংকেরই কিন্তু নিতে হবে। এবং আপনি যদি আমেরিকার দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, লিহম্যান ব্রাদার্স কিন্তু কোল্যাপস করেছিল, কিন্তু গোল্ডম্যান স্যাক্স বা অন্যান্য যে বড় বড় যে ব্যাংকগুলো ছিল সেগুলো কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সেন্ট্রাল ব্যাংক কিন্তু সরাসরি বেল আউট করতে হচ্ছে। তো আমার যেটা মনে হয় যে 2 বছর হোক, 3 বছর হোক, 5 বছর হোক, বাংলাদেশ ব্যাংকের এবং বাংলাদেশ সরকারের সরাসরি হস্তক্ষেপ ছাড়া এই বিশেষ করে 10-12টা ব্যাংকে কোনোভাবে বাঁচিয়ে রাখা সম্ভব না। এবং আমার এতটুকু দাবি থাকবে যে অন্তত পক্ষে আমানতকারীর অর্থটা যদি
মানে স্লোলি সার্কামভেন্ট করে যদি টাকা যদি প্রিন্ট করে মুদ্রা ছাপিয়েও যদি আপনি 5 বছর 7 বছর 8 বছর মেয়াদি সময় ছাপিয়েও যদি আপনি ঋণ পরিশোধ যদি আমানতকারীর অর্থ ফেরত দিতে হয়, সেটা আমি মনে করি যে একটি কার্যকরী সমাপনা হতে হবে। কিন্তু ভালো যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা আমি মনে করি যে আমি একদম সম্পূর্ণভাবে আমি মনে করি আত্মঘাতী হবে। জি, ডক্টর সাইম আমির ফয়সাল আপনি থাকবেন। জনাব নজরুল ইসলাম স্বপন, আমাদের সময় খুবই সংক্ষিপ্ত, 30 সেকেন্ডে একটি উত্তর দেবেন। ব্যাংকিং খাত আসলে পুনরুজ্জীবিত করার জন্য আপনার পরামর্শ কি থাকবে? নীতি নির্ধারকদের সক্রিয়তা নাকি যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের সততা? দুইটা জিনিস সাথে সাথে পাশাপাশি দরকার। নীতি নির্ধারণ দরকার, ব্যাংকের যে কর্মচারী কর্মকর্তা আছেন এবং ম্যানেজমেন্ট বোর্ড আছেন, সে বোর্ড সকলের অনেস্টি সিনসিয়ারিটি ছাড়া এটা কোনোদিনই সম্ভব হবে না। ডক্টর সাইম আমির ফয়সাল এবং নজরুল ইসলাম স্বপন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণে ছিলাম ব্যাংক খাতের সংস্কার এবং বাজেট প্রসঙ্গে। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত ছিলেন। একটি বিরতির সময় হয়েছে, আমরা বিরতি থেকে ফিরবো, সাথেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। দর্শক, প্রতিদিনের মতোই আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে দেখে নিব পুঁজিবাজারের সবশেষ অবস্থা। দর্শক, নিম্নমুখী প্রবণতায় আজকের সপ্তাহের যে প্রথম কার্যদিবস সেটি দেখা যাচ্ছে এখন 1:26 মিনিটে। ডিএসইএক্স ইন্ডেক্স 70 পয়েন্ট কমে গিয়ে সূচক দাঁড়িয়ে আছে 4663 পয়েন্টে। সরিয়া ভিত্তিক ইন্ডেক্স 17 পয়েন্ট কমেছে, সূচক দাঁড়িয়ে আছে 1019 পয়েন্টে। বিশেষায়িত 30টি কোম্পানির ইন্ডেক্স 26 পয়েন্ট কমেছে, সূচক দাঁড়িয়ে আছে 1755 পয়েন্টে। এখন পর্যন্ত 192 কোটি টাকার লেনদেন হয়েছে। হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে মাত্র 20টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 350 অর্থাৎ 350টি কোম্পানির শেয়ারের দাম কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 16টি কোম্পানির শেয়ারের দাম। আমরা বিদেশি মুদ্রার বিনিময় মূল্য দেখতে চাই। বিদেশি মুদ্রার বিনিময় মূল্যের দিকে তাকালে যেটি দেখা যাচ্ছে, লম্বা সময় ধরেই ডলারের যেই কেনা বেচা সেটি বাজার ভিত্তিক ব্যবস্থার উপরে ছেড়ে দিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকার। তবে তার আগে যেই ব্যবস্থাটি ছিল ঠিক তার প্রেক্ষিতেই এখনও পর্যন্ত ডলারের দাম খুব বেশি বাড়েনি, একই রকম পর্যায়ে রয়েছে। মুদ্রার বিনিময় মূল্য মার্কিন ডলার 122 টাকায় কিনে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 131 টাকায় কেনা যাচ্ছে, বিক্রি হচ্ছে 137 টাকায়, পাউন্ড 152 টাকায় কিনে বিক্রি হচ্ছে 157 টাকায়, চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়, সৌদি রিয়াল 30 টাকায় কিনে বিক্রি হচ্ছে 32 টাকা 40 পয়সায়, ভারতীয় রুপি কেনা যাচ্ছে 1 টাকা 38 পয়সায়, বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। স্বর্ণের দরদামের দিকে তাকাতে চাই। স্বর্ণের দরদাম সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট 1,74,528 টাকা, 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,66,597 টাকা, 18 ক্যারেট প্রতি ভরি 1,42,802 টাকা, সনাতন স্বর্ণের প্রতি ভরি 1,18,168 টাকা। আমরা দেখে নিতে চাই রূপার দরদাম। সবচেয়ে ভালো রূপা 22 ক্যারেট প্রতি ভরি 2,811 টাকা, 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,663 টাকা 83 টাকা, 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,298 টাকা এবং সনাতন রূপা প্রতি ভরি 1,726 টাকা। দর্শক, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা শেয়ার বাজার, বিদেশি মুদ্রার বিনিময় মূল্য এবং স্বর্ণ রূপার দামের আপডেট। চলে যাব একটি বিরতিতে, ফিরছি, সাথেই থাকুন। আবারও স্বাগত বিজনেস আওয়ারে। কালো টাকা বিনিয়োগের সুযোগ না রেখেই আজ পাশ হয়েছে 2025-26 অর্থ বছরের বাজেট। রোববার উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবিত 2025-26 বাজেট পাশ করা হয়েছে। এরপর হবে প্রজ্ঞাপন জারি। নিয়ম অনুযায়ী নতুন এই বাজেট কার্যকর করা হবে 1 জুলাই থেকে। এর আগে অতীতের সরকারের মতোই 2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বিশাল আকারের বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার, যেখানে ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা। যদিও এ বাজেটের মোট আকার চলতি বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। পাশ হওয়া আগামী অর্থ বছরের বাজেটে এনবিআরকে দেয়া 4,99,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা উচ্চাভিলাষী বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সকালে শনিবার এক সেমিনারে তারা বলেন, বৈদেশিক ঋণের পুরোটাই ব্যয় করতে হচ্ছে দেশি বিদেশি সুদের পরিশোধে, যা রাজস্ব আয়ের 33%। অনুষ্ঠানে পরিকল্পনা উপদেষ্টা জানান, আগামী অর্থ বছরে বেশিরভাগ চলমান প্রকল্প থাকায় কাটছাঁট করা হয়েছে এডিপির আকার।
আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ও এলডিসি উত্তরণ নিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা র্যাপিড আয়োজিত এই সেমিনার। আমাদের অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় বলেছেন, মূল প্রবন্ধে সংস্থাটির চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক জানান, দেশের রাজস্ব আয়ের 33% চলে যায় ঋণের সুদ পরিশোধে। আগামী অর্থ বছরে এই হার আরো বাড়বে। আছে যেমন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এই টাইপের গোলসগুলোকে সামনের দিকে অর্জন করতে হলে at least 15% ট্যাক্স রেশিও থাকতে হবে। আমাদের আছে 7.6%। অনুষ্ঠানে বিদেশি বিনিয়োগ কমার পেছনে কাঠামোগত ও অভ্যন্তরীণ পরিবেশগত সমস্যার কথা তুলে ধরেন আলোচকরা। শিল্প কারখানায় গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকটের চিত্র তুলে ধরেন ব্যবসায়ীরা। আমার যারা নিম্ন আয়ের শ্রমিক আছে বাংলাদেশে, তারা কিন্তু আমাদের যে টিসিবির যেটা আপনারা আমাদের যে স্বল্প মূল্যে যে আমরা এটা দিই, রেশনটা দিই, এটা সুবিধা তারা আসলে পায় না। অনেক টেক্সটাইল ফ্যাক্টরি মিল আজকে বন্ধ হয়ে যাচ্ছে বা খুলতে পারছে না, ব্যাংকের লোন রিটার্ন দিতে পারছে না, বিকজ গ্যাসের সাপ্লাইটাই আমরা পাই না। আমরা কোনো মতেই এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য প্রস্তুত না। আপনি যদি এটা পেছানো, যদি ইউ আমাদেরকে ইবিএটা 2029 পর্যন্ত টিকিয়ে রাখে, তারপরে তো আমরা প্রস্তুত না। অনুষ্ঠানে এলডিসি উত্তরণের বিকল্প নেই জানিয়ে কিছু চ্যালেঞ্জের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা। আর বাণিজ্য সচিব জানান, যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক নিয়ে আলোচনা চলমান রেখেছে সরকার। কোভিডের কারণে 2 বছর এবং তারপরে অন্যান্য কারণে আরো 3 বছর, এই 5 বছর রেস দেওয়ার পরে আবার দাবি করাটা মনে হচ্ছে না যে আমার গ্রাজুয়েশন পিছিয়ে দেওয়ার জন্য কোনো যুক্তি আমাদের কাছে আছে। কালো টাকা নিয়ে তো অন্তত বেশ আলোচনা করলো, কাজেই কালো টাকা রাখা হয়েছে এবং এটা যে থাকবে এমন তো কোনো কথা নেই। চলমান প্রকল্পগুলোতে কিভাবে দুর্নীতি হয়েছে কিংবা এখনো হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। প্রকল্পগুলোর নকশা এত খারাপ। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। দর্শক, এবারে জনপদে শিল্প ও বাণিজ্যের খবর। কেঁচো দিয়ে জৈব সার উৎপাদন করে সফলতা পেয়েছেন ফরিদপুরের নারী উদ্যোক্তা তানিয়া পারভিন। শুরুতে মাত্র 200 গ্রাম কেঁচো দিয়ে সার উৎপাদন শুরু করলেও বর্তমানে তিনি 27টি বড় হাউজে সার উৎপাদন করছেন। সার উৎপাদন করে মাসে আয় করছেন 50,000 টাকা। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন অন্য নারীদের। পেয়েছেন জয়িতা সম্মাননা সহ দেশ সেরা নারী পুরস্কার। খায়রুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফরিদপুর সদর উপজেলার শোভারামপুর মহল্লার বাসিন্দা তানিয়া পারভিন 2017 সালে স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় ভার্মি কম্পোস্ট সার উৎপাদনের প্রশিক্ষণ শেষে 3টি রিং, 4টি টিন ও 200 গ্রাম কেঁচো দিয়ে সার উৎপাদন শুরু করেন। সেখান থেকে উৎপাদিত সার বিক্রি করেন মাত্র 300 টাকায়। পরে একে একে রিং থেকে সার উৎপাদনের হাউজের সংখ্যা বাড়তে থাকে তানিয়ার, সেই সাথে বাড়তে থাকে সার উৎপাদন। বর্তমানে তানিয়া 60টি গরুর ফার্ম থেকে গোবর সংগ্রহ করে সার উৎপাদন করছেন। প্রতি মাসে আয় করছেন 50,000 টাকা। 50-60 টাকা মাসে ইনকাম থাকে। আমি আমার নিজের কর্মসংস্থানের ব্যবস্থা তো করেছি, আমার এখানে আরো 18 জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করছি। কেঁচো সার উৎপাদন করে শুধু তানিয়া নিজের ভাগ্যই বদল করেননি, কর্মসংস্থান সৃষ্টি করেছেন গ্রামের অন্য নারীদের। এইখানে কাজ করি, মাসে বেতন পাই 10,000 টাকা। যে টাকা উপার্জন করতে পারি সেটা দিয়ে আমার মেয়েদের স্কুল খরচ, সংসারের পাশাপাশি কিছু খরচ দিতে পারি। কেঁচো দিয়ে জৈব সার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগ্রহী উদ্যোক্তাদের সহযোগিতা করার আশ্বাস কৃষি কর্মকর্তাদের। নতুন করে আগ্রহী আছে তার মধ্যে আমাদের কৃষি অঞ্চল অধিদপ্তরের সাথে যোগাযোগ করে অথবা উপজেলা কৃষি অফিসে এসে যোগাযোগ করে, আমাদের মাঠ পর্যায়ে কর্মী যারা আছে তাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে প্রদর্শনী দিয়ে থাকি। বিভিন্ন প্রকল্প আছে, যেসব প্রকল্পের আওতায় আমরা ছোট আঙ্গিকে প্রদর্শনী প্রদান করে থাকি। কেঁচো সার উৎপাদন করে তানিয়া পারভিন জেলার জয়িতা সম্মাননা সহ পেয়েছেন দেশ সেরা নারী কৃষানীর পুরস্কার। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাজারজাত পদ্ধতি ও সংরক্ষণের অভাব, প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে নষ্ট হচ্ছে 1/3 আম, এমনটাই বলছেন গবেষকরা। আর এই কারণে আমের দাম সামান্য কমলেই আর্থিক ক্ষতির শিকার হন চাষিরা। আম অর্থনীতির টেকসই উন্নয়নে প্রক্রিয়াজাত এবং আধুনিক বিপণন ব্যবস্থা নিশ্চিত করার পরামর্শ বিশেষজ্ঞদের। মাহফুজ আহমেদের ক্যামেরায় মতিউর মর্তুজার পাঠানো তথ্যচিত্রে আরেকটি ডেস্ক রিপোর্ট।
গবেষণার তথ্য অনুযায়ী মুকুল থেকে করি আসার পর ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত নষ্ট হচ্ছে 1/3 আম। সঠিক প্রক্রিয়ায় হারভেস্ট না করা, ত্রুটিপূর্ণ বিপণন ব্যবস্থা এবং প্রক্রিয়াজাত সুবিধা না থাকায় কোনোভাবেই আম নষ্ট হওয়া রোধ করা যাচ্ছে না। বাতাস ঝড় এগুলো তো অনেকখানি পড়ে গৃহস্থ লস, কিন্তু সেই পরিমাণ দাম যদি পাইতো ওইটা পড়ার কারণে লস হইতো না, কিন্তু দামটাই নাই। আদা দিয়ে আমি নষ্ট হচ্ছে এই কারণে যে মালটা ক্রয় করতে পারেন আগের থেকে, এই জন্য মালটা নষ্ট এবং ক্ষতিগ্রস্ত হয়। চাষিরা বলছেন ঝরে পড়া অপরিপক্ক আম বিক্রি করতে না পারায় মৌসুমে সামান্য দাম কমলেও লোকসানে পড়েন তারা। নষ্ট হচ্ছে বেশি, গাছে অনেকগুলো দেখছি যে ফাইটি নষ্ট হয়ে পড়ে যাচ্ছে, মানে এমন সময় আছে গাড়ির হাফও ফেলাই দেওয়া। কৃষি বিভাগ বলছে চাষিদের লোকসান এড়াতে আম রপ্তানি, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ধরনের প্রস্তাবনা আমাদের পাঠানো হয়েছে, দেখা যাক যদি এটা একনেকে পাস হয় বা হয় তবে আমরা মাঠ পর্যায়ে আমরা এটাকে বাস্তবায়ন করব। আধুনিক বিপণন ব্যবস্থা এবং প্রক্রিয়াজাতকরণ ছাড়া আম রপ্তানি ও সংরক্ষণে সুফল পাওয়া যাবে না বলে মনে করেন গবেষকরা। বোটা সহ রাখতে হবে, আম হারভেস্ট করার পরে এটা পরিষ্কার এবং স্যানিটাইজ করা, তাহলে পরবর্তী পর্যায়ে ভোক্তা পর্যন্ত যাওয়ার পর্যন্ত যে শেলফ লাইফটা পার করে এই সময়টা আমটা অনেকাংশেই পচন রোধ করা সম্ভব হবে। প্রায় 30 থেকে 40% আম আপনার দেখা যাচ্ছে যে পোস্ট হারভেস্ট লস হয়, সেখানে আপনার এই যে বোটা পচা রোধ এবং আপনার এই যে স্টেমের রোধ, এটার জন্য 15 থেকে 20% আমরা কিন্তু পচে যাই। আম অর্থনীতির উন্নয়নে আম প্রক্রিয়াজাত করার ক্ষেত্রে বেসরকারি শিল্প উদ্যোক্তাদের সম্পৃক্ত করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজবাড়ীতে পদ্মা নদীর চরাঞ্চলে বাদামের আশানুরূপ ফলন হয়েছে। কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। তবে বন্যা আসার আগেই ক্ষেত থেকে বাদাম তুলে সংরক্ষণের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। মিঠুন গোস্বামীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর চরাঞ্চলের কৃষক শহীদুল ইসলাম গত বছর পদ্মার চরে 20 হেক্টর জমিতে বাদামের আবাদ করেন তিনি। লাভ হওয়ায় এবছর 40 হেক্টর জমিতে বাদামের আবাদ করেছেন। শুধু শহীদুল ইসলামই নন, তার মতো অনেকেই বাদাম চাষ করেছেন। কষ্টে ফলানো সোনার ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষানীরা। বাদাম ছাড়া অন্য ক্ষেত হয় না, কারণ পানি এক হচ্ছে পানি চলে আসে, আর হচ্ছে দ্বিতীয় হচ্ছে বালু মাটি। আর বছর প্রায় খরাতে মারা গেছিল, এবার অল্প মারা গেছিল, যাই হোক মারা গেছিল ওই সময় উঠে ফেলছিলাম। আর যা আছে এবার ফলন ভালো, দাম কমে। 1 মণ বীজ কিনলে 2 ভাই বই লাগান যায়, চাষের খরচ আছে, তারপরে উঠানোর সময় জানতে লোকজন তো দেখতেইছেন। অন্যান্য ফসলের চেয়ে স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় বাদাম চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। তবে আগাম বন্যায় ফসলের যাতে ক্ষতি না হয় সেজন্য আগেই বাদাম তুলে সংরক্ষণের পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। যদি আগাম বন্যা হয় তাহলে সে বন্যার থেকে কৃষকরা যেন দ্রুত এই ফসলটাকে হারভেস্ট করে, আমরা কৃষকদেরকে সবসময় পরামর্শ দিচ্ছি এবং আমরা কৃষকদেরকে বলছি যে চীনাবাদাম তারা দ্রুত হারভেস্ট করে সেটা শুকিয়ে যেন তারা সংরক্ষণ করে। রাজবাড়ীর 4 উপজেলার পদ্মার চরে এবছর 1051 হেক্টর জমিতে বাদামের আবাদ হয়েছে, আর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2043 মেট্রিক টন। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। ব্যবসা, বিনিয়োগ, স্বাস্থ্য, পানি সম্পদ সহ নানা খাতে সহযোগিতা নিবিড় করতে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে নতুন ত্রিপক্ষীয় জোট গঠন করেছে চীন। ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ে গত বৃহস্পতিবার পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনায় এ জোট গঠন করা হয়েছে। শুক্রবার বেইজিং ও ইসলামাবাদ থেকে প্রকাশিত 2 দেশের বিবৃতির বরাত দিয়ে তুরস্কের রাষ্ট্রীয় সংস্থা আনাদুলু এ খবর জানিয়েছে। প্রকাশিত সরকারি বিবৃতি অনুসারে চীন, পাকিস্তান ও বাংলাদেশ একাধিক ক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বিশ্ববাজারে চলতি সপ্তাহে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে প্রায় 4%।
তবে হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে কিনা সে বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন। সিদ্ধান্ত বিলম্ব হওয়ার এ খবরে শুক্রবার জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের দাম ব্যারেলে $1.57 বা 2% কমেছে। প্রতি ব্যারেলের মূল্য স্থির হয়েছে $77.28। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।